একদল মানুষ এমন একটি নতুন প্ল্যানেটে আটকে পড়ে যেখানে বসবাসকারী মানুষগুলো সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির, এমনকি তাদের ভাষা, আচার আচরণ সবকিছুই আলাদা। একইভাবে সেখানে বসবাসকারী জীবজন্তু স্বাভাবিকের চাইতে অনেকটাই বড়। এখন সমস্যা হলো সেই মানুষগুলোকে আবারও পৃথিবীতে ফিরে আসতে হবে, কিন্তু তারা তাদের ভাষা জানে না এবং তাদের সাথে কথা বলতে পারে না। তাহলে তারা কিভাবে পৃথিবীতে ফিরে আসবে? আর এমনই একটি রোমাঞ্চকর গল্প শোনাবো আজকে আপনাদের। সময়টা হলো খ্রিস্টপূর্ব ৮০০০ সাল, অর্থাৎ আজ থেকে প্রায় ১০,০০০ বছর আগের কথা। আর এটা এমন একটা সময় যখন মানুষ মোটেও আধুনিক হতে পারেনি এবং তারা বন জঙ্গলে কোনো রকমের থাকার জায়গা তৈরি করে আশ্রয় নিতে শিখেছে। একইভাবে তারা আদিবাসীর মতো বসবাস করছে। এমনই নর্থ আফ্রিকায় একটা নির্জন মরুভূমি দেখা যায়, যেখানে মানুষগুলো জঙ্গলে থাকা আদিবাসীদের মতো জীবন কাটাচ্ছে। এখানে রাত হলে এরা যখন বাসায় ঘুমিয়ে থাকে, ঠিক তখনই আকাশ থেকে এক বিশাল আলো নিচে নেমে আসে। এখন এই মরুভূমিতে বসবাসকারী মানুষগুলো খুব ভয় পেয়ে যায়, কিন্তু এখানে একটা ছেলে থাকে যে মোটেও ভয় পায় না, বরং তার মনে অনেক রকম রহস্য উৎপন্ন হয়। তাই সে আস্তে আস্তে আলোর দিকে এগিয়ে যায় এবং একটা সময় এই আলোর মধ্যেই সে ভ্যানিশ হয়ে যায়। এরপর বেশ কয়েক হাজার বছর কেটে যায় এবং ঠিক ৯,৯২৮ বছর পর, অর্থাৎ সাল ১৯২৮-এ এই একই রকম মরুভূমির দৃশ্য আমাদেরকে দেখানো হয়। এখানে মানুষগুলো আদিবাসীর মতো বসবাস করে না, বরং তারা এখন অনেক আধুনিক হয়ে গেছে এবং এই মরুভূমির মতো জায়গাটাকে তারা একটা নাম দিয়েছে, আর সেটা হলো গিজা, ইজিপ্ট। এখন এই মানুষগুলো তাদের এই জায়গাটা আরো উন্নত করার জন্য চারপাশে খননের কাজ শুরু করে দেয়। আর এই খনন করতে গিয়ে এই মানুষগুলো কিছু অদ্ভুত জিনিস খুঁজে পায়, যেমন একটি বড় গোলাকার রিংয়ের মতো দেখতে একটি অংশ এবং একইভাবে একটি জীবাশ্ম যেটা দেখতে খুবই ভয়ানক এবং মুখটা অনেকটা পশুর মতো। আর এই ধরনের পশু তারা কখনোই দেখেনি, তাই প্রত্যেকে বেশ অবাক হয়ে যায়। এখন এই মানুষগুলোর মধ্যে একটা বাচ্চা মেয়েও থাকে যার নাম ক্যাথরিন। আর ক্যাথরিনের চোখ চলে যায় একটা ছোট্ট লকেটের দিকে, যেটা খুবই চকচক করছে। তাই সে সেটা হাতে তুলে নেয় এবং তার নিজের কাছে রেখে দেয়। আসলে এই মেয়েটি এখানকার খননকার যে প্রধান, তার একমাত্র মেয়ে, তাই সে লকেটটা তার কাছে রেখে দেবার পারমিশন খুব সহজেই পেয়ে যায়। এরপর আরো ৬৬ বছর পার হয়ে যায় এবং সময় চলে আসে ১৯৯৪-তে। আর এখন সেই বাচ্চা মেয়েটি যার নাম ক্যাথরিন, সে অনেক বড় হয়ে গেছে, এমনকি সে প্রায় বুড়ো হয়ে গেছে, কিন্তু সে এখনো তার বাবার প্রজেক্টের কাজ করে চলেছে, কারণ এখনো সেটার সমাধান সম্পূর্ণরূপে হয়নি। তাই সে সবার প্রথমে একটা ইনস্টিটিউটে আসে, যেখানে জ্যাকসন নামের এক ব্যক্তি একাধিক মানুষের সামনে তার বক্তব্য প্রকাশ করে। আসলে জ্যাকসন একজন আর্কিওলজিস্ট এবং একই সাথে সে একজন লিঙ্গুইস্ট তাদেরকে বলা হয় যারা একের বেশি ভাষা বুঝতে পারে এবং বলতে পারে। এখন জ্যাকসন এই প্রত্যেকটা মানুষের সামনে তার এতদিনের রিসার্চ করা ইনফরমেশন গুলো বলতে শুরু করে। সে জানায় মিশরের যে পিরামিড রয়েছে সেগুলো মিশরের মানুষ বানায়নি, বরং অন্য কেউ বানিয়েছে, কিন্তু কে বানিয়েছে সেটা সে ভালোভাবে বলতে পারে না। এখন এরকম অর্ধেক ইনফরমেশন পেয়ে সামনে থাকা মানুষগুলো বিরক্ত হয়ে যায় এবং এই মিটিং ছেড়ে এখান থেকে চলে যায়। স্বাভাবিকভাবেই জ্যাকসনের মনটা খারাপ হয়ে যায় এবং সে বাড়ির পথে যাত্রা শুরু করে দেয়। আর ঠিক তখনই ক্যাথরিন নামের সেই মহিলাটি জ্যাকসনের সাথে দেখা করে। আসলে ক্যাথরিন জ্যাকসনের প্রতিটা কথা মন দিয়ে শুনেছে এবং সেও জ্যাকসনের সাথে সহমত। তাই সে তাকে একটি কাজের অফার করে। সে বলে, আমার একটি প্রজেক্ট রয়েছে ঠিক এই মিশরের পিরামিডের সম্বন্ধে, তাই এই প্রজেক্টে আমার এমন একজন মানুষকে দরকার যে কিনা একাধিক ভাষা ভালোভাবে বুঝতে পারে এবং ভালোভাবে পড়তেও পারে। তাই তুমি কি আমার হয়ে কাজ করবে? জ্যাকসন ক্যাথরিনের এই পরামর্শ শুনে খুব খুশি হয়ে যায় এবং সে এই কাজে রাজি হয়ে যায়। পরের দিন জ্যাকসন সকাল সকাল সেই লোকেশনে চলে যায় যেখানে সেই প্রজেক্টটা নিয়ে কাজ হচ্ছে। জ্যাকসন এখানে এসে প্রথমে সেই গোলাকার জিনিসটা দেখতে পায় এবং এটা দেখে সে বেশ অবাক হয়ে যায়, কারণ এমন জিনিস সে কখনো দেখেনি। এরপর সে লক্ষ্য করে এই গোলাকার জিনিসের চারপাশে একাধিক লেখা রয়েছে, আর এই লেখাগুলো অন্য ভাষায় লেখা আছে। একইভাবে পাশে থাকা একটি বোর্ডে সে লক্ষ্য করে এখানকার এমপ্লয়িরা এই লেখাগুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করছে, কিন্তু তারা ভুল করে ফেলেছে। তাই জ্যাকসন সঙ্গে সঙ্গে সেই ভুলগুলোকে ঠিক করে দেয় এবং এই
লেখাটা সুন্দরভাবে অনুবাদ করে ফেলে। সেখানে লেখা থাকে লক্ষ লক্ষ বছর আগে সূর্য দেবতা, যার নাম রা, সে চিরজীবনের জন্য এটা এখানে বসিয়ে রেখে চলে গেছে, যার নাম স্টারগেট। এখন এই কথা শুনে এখানে থাকা একটা মানুষও কিছুই বুঝতে পারে না। আর ঠিক তখনই এখানে একজন কর্নেল চলে আসে, যার নাম অনিল। আসলে অনিলকে সরকার থেকে এই প্রজেক্টের দায়িত্বে নিযুক্ত করা হয়েছে, তাই অনিল তাদেরকে কঠোর শব্দে জানিয়ে দেয় যে এখানে যা যা রিসার্চ করা হবে সবকিছুই তাকে রিপোর্ট করতে হবে এবং একইভাবে কোনো রকম ইনফরমেশন এখান থেকে যেন লিক না হয়। এখন রাত হয়ে যায় এবং জ্যাকসন বাড়ি যায় না, বরং সে তার রিসার্চ কন্টিনিউ করে যায়। একটা সময় তার চোখে পড়ে তার পাশে থাকা গার্ডের ওপর, যে কিনা একটা নিউজ পেপার মন দিয়ে পড়ছে। সেই নিউজ পেপারের বাইরে একটি নকশার মতো কিছু করা রয়েছে, আর অবাক করা বিষয় হলো এই নকশাটি সেই গোলাকার রিং এর চারপাশে দেখেছিল। তাই সে সেই নিউজ পেপারটা ভালোভাবে দেখে এবং লক্ষ্য করে ইজিপ্টে খুঁজে পাওয়া সেই গোলাকার রিং এর নকশার সাথে এই নকশা একদম মিলে যাচ্ছে। এখন এই ইনফরমেশন পেয়ে জ্যাকসন সঙ্গে সঙ্গে অনিল এবং তার সহযোগী অফিসারদের সাথে একটা মিটিং করে আর এই সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেয়। সে জানায় এই নকশা আর কিছু নয়, বরং 7টা পয়েন্ট, যার মধ্যে 6টা পয়েন্ট এমন ভাবে তৈরি যেটা কোনো লোকেশন বা ম্যাপকে বোঝায়, আর অন্য পয়েন্টটা হলো আমাদের পৃথিবী, যা যেখানে আমরা রয়েছি সেই জায়গা। অর্থাৎ এই নকশার উদ্দেশ্য হলো আমরা পৃথিবী থেকে কোনো একটি জায়গায় খুব সহজেই যেতে পারবো, কিন্তু কিভাবে সেটা আমরা জানি না। এখন এই কথা শুনে একজন অফিসার এর বিরোধ করে। সে বলে আমাদের সেই মেশিনের 7 নাম্বার পয়েন্টটা নেই। এখন এই কথা শুনে জ্যাকসন বেশ অবাক হয়ে যায়, কারণ সে জানতো না এদের কাছে একটা মেশিনই রয়েছে। আসলে এরা জ্যাকসনকে সবকিছু ভালোভাবে দেখায়নি, তাই আজ প্রথমবার এই অফিসারগুলো জ্যাকসনকে সেই মেশিনটা দেখায়, যেটা কিনা তারা খুঁজে পেয়েছিল। জ্যাকসন লক্ষ্য করে এটা হলো সেই গোলাকার রিং এর মতো দেখতে জিনিসটা, আর এটাই তাদের মেশিন। এখন ক্যাথরিন জ্যাকসনকে জানায় এই জিনিসটার নামই হলো স্টারগেট। জ্যাকসন স্টারগেটটা ভালোভাবে মন দিয়ে দেখতে শুরু করে এবং একটা সময় সেই 7 নাম্বার পয়েন্টটা খুঁজে পায় এবং একইভাবে সেই নকশার মতো দেখতে একটা সিম্বলও সে খুঁজে পায়। এখন এই অফিসারগুলো বুঝতে পারে জ্যাকসন সত্যি সত্যি তার রিসার্চ ভালোভাবে করছে, তাই তারা জ্যাকসনকে এই পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করার পারমিশন দিয়ে দেয়। এখন জ্যাকসন তার 7টা পয়েন্টের 7 রকম সিম্বল এই কম্পিউটারে পরপর এন্টার করে এবং তার বিশ্বাস এটা নিশ্চয়ই কোনো লকের মতো, এবং এন্টার করার পর কিছু একটা হবে। তার ধারণা সঠিক হয়ে যায়। সে যখন 7ম সিম্বলটা এন্টার করে ঠিক তখনই স্টারগেটের মধ্যে একটা গেটের মতো তৈরি হয়ে যায়, যার মধ্যে দিয়ে কোনো মানুষ বা জীবজন্তু খুব সহজেই চলে যেতে পারবে। এখন এরা যেহেতু জানে না এটা কি জিনিস, তাই তারা সবার প্রথমেই একটি রোবট এবং একই সাথে একটি ট্র্যাকিং ডিভাইস সেই গেটের মধ্যে নিয়ে যায়। তারা কম্পিউটারে সেই রোবটের লোকেশন ট্র্যাক করতে শুরু করে এবং অদ্ভুত ব্যাপার তারা লক্ষ্য করে তাদের এই রোবট অন্য একটি গ্যালাক্সিতে পৌঁছে গেছে, অর্থাৎ এটা পৃথিবীর মতোই অন্য কোনো গ্রহ। একইভাবে তারা দেখতে পায় সেখানেও ঠিক এমনই একটা স্টারগেটের মতো রিং রয়েছে, কিন্তু সমস্যা হলো সেই রিং এর নকশাগুলো এবং সিম্বলগুলো এই রিং এর নকশার সাথে মিলছে না। জ্যাকসন ভালোভাবে বুঝতে পারে এর অর্থ হলো সেই গ্রহের ভাষা সম্পূর্ণ আলাদা, অর্থাৎ সেখানে বসবাসকারী জীবগুলো অন্য ভাষায় কথা বলে এবং এই কারণে এই স্টারগেটের নকশাগুলো ভিন্ন রয়েছে, যার অর্থ হলো তারা যদি একবার এই গেট দিয়ে অন্য গ্রহে চলে যায় তবে তারা আর কখনোই ফিরে আসতে পারবে না, কারণ নকশাগুলো ভিন্ন ভাষায় লেখা রয়েছে আর তারা সেই সিম্বলগুলো পরপর সাজাতে পারবে না। কিন্তু জ্যাকসন তাদেরকে জানায় হয়তো সেই নকশা পরপর সাজাতে পারবে, কারণ সে অনেক রকম ভাষা বুঝতে পারে এবং পড়তেও পারে। এখন এই কথা শুনে কর্নেল জ্যাকসনকে তাদের টিমে নিয়ে যায়। একইভাবে ক্যাথরিন বুঝতে পারে সে জ্যাকসনকে এই কাজে নিযুক্ত করে খুবই বুদ্ধিমানের কাজ করেছে, তাই সে তার কাছে থাকা লকেটটা, যেটা সে ছোটবেলায় খনন করার সময় খুঁজে পেয়েছিল, সেটা জ্যাকসনের হাতে তুলে দেয় এবং তাকে বলে তুমি এটা নিয়ে এই মিশনে যাবে এবং আমার বিশ্বাস তুমি পুনরায় এই লকেটটা ফিরিয়ে আনবে। এরপর কর্নেল তার বেশ কিছু আর্মি অফিসারকে এই মিশনের জন্য রেডি করে ফেলে এবং জ্যাকসনের সাথে সে স্টারগেটের মধ্যে প্রবেশ করতে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা তীব্র গতিতে অন্য একটা প্ল্যানেটে আছড়ে পড়ে। তারা লক্ষ্য করে তাদের চারপাশটা খুবই অন্ধকার, কিন্তু কিছুটা যেতেই তারা আলো খুঁজে পায় এবং পিছনে ফিরলে তারা দেখতে পায় তারা যে অন্ধকার জায়গাটা দেখেছিল সেটা আসলে একটা পিরামিডের ভেতরের অংশ ছিল, আর এই পিরামিডটা ঠিক মিশরের পিরামিডের মতোই দেখতে। এখন কর্নেল জ্যাকসনকে অর্ডার দেয় তাদের এই মিশন কমপ্লিট হয়ে গেছে, তাই সে যেন এখনই এখান থেকে যাবার জন্য পুনরায় রাস্তা তৈরি করে ফেলে এবং সেই স্টারগেটটা পুনরায় চালু করে। কিন্তু জ্যাকসন তাকে বোঝায় এটা এতটাও সহজ নয়, কারণ সে ভাষা বুঝতে পারবে ঠিকই, কিন্তু এই প্রতীকগুলো কি কি রকম ভাবে সাজাতে হবে সেই লিপিটা তাদের কাছে নেই, যেমনটা পৃথিবীতে তাদের কাছে ছিল। তাই তাদেরকে সবার প্রথমে
প্রথমে এমন কিছু লিপি খুঁজে বের করতে হবে যেমনটা তারা পৃথিবীতে খুঁজে পেয়েছিল। এখন এই কথা শুনে কর্নেল বিশ্বাস করে না, বরং তার মনে হয় জ্যাকসন ইচ্ছে করে এই কাজটা করতে চাইছে না। তাই তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। কিন্তু অবশেষে কর্নেল বুঝতে পারে এমনটা করার ফলে জ্যাকসনের কোনো রকম লাভ হবে না, তাই সে জ্যাকসনের কথায় বিশ্বাস করে নেয়। কিন্তু একইভাবে এই সোলজারগুলো জ্যাকসনের ওপর খুব বেশি রেগে যায়। তাই একজন আর্মি অফিসার ইচ্ছে করেই জ্যাকসনের সেই ব্যাগটা ছুঁড়ে ফেলে দেয়, যার মধ্যে সে তার বইগুলো নিয়ে এসেছিল। এরপর এরা এই খোলা মরুভূমির মাঝে রোদ থেকে বাঁচার জন্য একটা ক্যাম্পের মতো তৈরি করে এবং সেখানে এরা আশ্রয় নেয়। জ্যাকসনের হঠাৎই মনে হয় তার উচিত এই চারপাশটা একটু ঘুরে দেখা, তাই সে ঘুরতে বেরিয়ে পড়ে এবং একটা সময় সে একটি অদ্ভুত দেখতে জীব দেখতে পায়, যার শরীরটা অনেকটাই বড় এবং দেখতে খুবই ভয়ানক। সে আস্তে আস্তে তার কাছে যায় এবং লক্ষ্য করে জীবটিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। আর এটা দেখে সে প্রথমবার বুঝতে পারে এটা ভয়ানক হলেও এটা একটি পালিত পশু। তাই সে সাহসের সাথে তার কাছে যায় এবং তার কাছে থাকা খাবারগুলো খেতে দেয়। কিন্তু এর মধ্যে কর্নেল এবং তার আর্মি অফিসাররা এখানে চলে আসে এবং তারা সঙ্গে সঙ্গে বন্দুক দিয়ে গুলি চালায়, যার ফলে এই দৈত্যাকার পশুটি দৌড়াতে শুরু করে এবং জ্যাকসনের পাশে থাকা দড়ির সাথে আটকে যায়, যার ফলে পশুটিও তাকে টানতে টানতে এখান থেকে নিয়ে যায়। আর এভাবেই একসময় দড়িটি ছিঁড়ে যায় আর জ্যাকসন অজ্ঞান অবস্থায় সেই খোলা মরুভূমির মাঝে পড়ে থাকে। কর্নেল এবং তার সহযোগীরা সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছায় এবং জ্যাকসনকে পুনরায় সুস্থ করে তোলে। কিন্তু এমনটা করতে গিয়ে তারা লক্ষ্য করে দূরে তাদের মতোই একাধিক মানুষ বসবাস করছে এবং তারা তাদের মতন এতটা আধুনিক নয়, বরং তারা ঠিক 10,000 বছর আগের মানুষ যেভাবে বসবাস করত ঠিক তেমন ভাবেই এখানে বসবাস করছে। এখন তারা আস্তে আস্তে সেই মানুষগুলোর দিকে এগোতে শুরু করে। কর্নেল জ্যাকসনকে অর্ডার দেয় সে যেন এই মানুষগুলোর সাথে কথা বলে, কারণ সে অনেক রকম ভাষা বলতে পারে। জ্যাকসন কথা মতো এগিয়ে যায়। এখন যেহেতু জ্যাকসন ক্যাথরিনের দেওয়া সেই লকেটটা পড়েছিল, তাই এই মানুষগুলোর চোখ সেই লকেটটার দিকে চলে যায়। আর অদ্ভুত ব্যাপার হলো এটা দেখা মাত্রই তারা প্রত্যেকে জ্যাকসনের সামনে মাথা নত করে বসে। জ্যাকসন এবং তার পাশে থাকা কর্নেল কিছুই বুঝতে পারে না। এমনকি তারা যখন এদের সাথে কথা বলার চেষ্টা করে তারা ভয়ে এখান থেকে পালিয়ে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ সময় কেটে যায় এবং একটা সময় এখানকার লিডার, যার নাম কাসুফ, সে এদের প্রত্যেককে তাদের এই গ্রামের ভেতর নিয়ে যায় যেখানে তারা বসবাস করে। জ্যাকসন লক্ষ্য করে এদের গ্রামটা অনেকটাই বড় এবং ভেতরে তারা বড় বড় পাথর দিয়ে থাকার মতো জায়গা তৈরি করেছে। এখন সে যখন ভিতরে প্রবেশ করে সে দেখতে পায় বড় থালার মধ্যে একটা প্লেট উপরে ঝুলছে এবং তার মধ্যে একটা চোখ আঁকা রয়েছে। জ্যাকসন এখানে জানতে পারে এই চোখটি হলো তাদের সূর্য দেবতা, যার নাম রা। আর এমন একটি চোখের চিহ্ন জ্যাকসনের গলায় থাকা লকেটের মধ্যেও রয়েছে। তাই আস্তে আস্তে জ্যাকসন বুঝতে পারে এই মানুষগুলো কেন তাদেরকে মাথা নত করে সম্মান জানিয়েছিল। আসলে সে যে লকেটটা পরে রয়েছে সেটাই হলো সেই সূর্য দেবতার লগ্ন। তাই এই মানুষগুলো মনে করেছে সূর্য দেবতা তাদেরকে এখানে পাঠিয়েছে, আর এই কারণেই তারা তাদেরকে সম্মান জানিয়েছিল। এখন এইসবের মধ্যে হঠাৎ করে এই মানুষগুলো চারপাশের গেটগুলো বন্ধ করতে শুরু করে দেয়, যেটা দেখে কর্নেল সমেত তার সহযোগী সোলজাররা খুব বেশি ভয় পেয়ে যায়। যদিও তাদের হাতে বন্দুক থাকে, কিন্তু তবু এতগুলো মানুষের মধ্যে যাদের সংখ্যা অনেক এবং যাদের কথা কিছুই বুঝতে পারছে না, তাই তারা খুব বেশি ভয় পেয়ে যায় এবং বাধ্য হয়ে কয়েকজন আদিবাসীকে চেপে ধরে। এখন এই মানুষগুলো তাদের হাতের ইশারায় এই সোলজারদেরকে শান্ত হতে বলে এবং কর্নেলকে বাইরে নিয়ে যায়। এখানে এসে কর্নেল প্রথমবার দেখতে পায় বাইরে বালু ঝড় উঠেছে, আর এই কারণে এই মানুষগুলো চারপাশের গেটগুলো বন্ধ করছিল। এটা দেখে কর্নেল কিছুটা নিশ্চিন্ত হয়। এখন রাত হলে জ্যাকসন এখানকার প্রধানকে মাটিতে দাগ কেটে তার মনের কথা বোঝানোর চেষ্টা করে, কিন্তু প্রধান অন্য কিছু একটা ভেবে নেয়, যার ফলে সে সঙ্গে সঙ্গে জ্যাকসনকে শাড়ি পরাতে শুরু করে দেয় এবং এরপরে জ্যাকসনের মাথার চুল থেকে শুরু করে হাতের নখ সবকিছুই পরিষ্কার করতে শুরু করে। এমনকি এই অবধি নয়, তাকে আলাদা একটা রুমে একা রেখে দিয়ে তারা চলে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেই রুমে একটা সুন্দর দেখতে মেয়ে মাথায় ঘোমটা দিয়ে প্রবেশ করে। এখন এই পর্যন্ত জ্যাকসন কিছুই বুঝতে পারে না, কিন্তু যখন মেয়েটি তার জামা কাপড় খুলতে শুরু করে তখন জ্যাকসন বুঝতে পারে এখানকার প্রধান তার সেই সংকেতের মানে ভুল বুঝেছে। তাই সে সঙ্গে সঙ্গে মেয়েটিকে ঠেকায় এবং এমনটা করতে মানা করে। এখন জ্যাকসন মেয়েটিকে আরো একবার তার মনের কথা বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি কোনো কিছুই বুঝতে পারে না। আর ঠিক তখনই মেয়েটি ইচ্ছে করে মাটিতে কিছু নকশার মতো তৈরি করে। জ্যাকসন লক্ষ্য করে এই নকশাগুলো সে পৃথিবীতে থাকা স্টারগেটের মধ্যে দেখেছিল। তাই জ্যাকসন সঙ্গে সঙ্গে মেয়েটিকে জিজ্ঞেস করে সেই চিহ্নগুলো কোথায় দেখেছে, যদিও তার কথা সে বুঝতে পারে না। তাই জ্যাকসন তখন হাতের ইশারায় তাকে সেই জায়গায় নিয়ে যেতে বলে। এখন সেই মেয়েটি জ্যাকসনকে একটি বাংকারে নিচে নিয়ে যায়। অন্যদিকে বাকি সোলজাররা যেই রুমে বসে থাকে ঠিক তখনই সেই রুমটা ভূমিকম্পের মতো কাঁপতে
কাঁপতে শুরু করে। তারা সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায় এবং লক্ষ্য করে বাইরে একটা তীব্র আলো আকাশ থেকে নিচে নেমে আসছে, যেমনটা আমরা মুভির প্রথমে দেখেছি। আর এখানে আমরা প্রথমবার বুঝতে পারি এটা হলো একটি স্পেসশিপ। এখন এই শিপ যখন ল্যান্ড করে ঠিক কিছু সময়ের মধ্যে এই সোলজারদের ওপর কিছু রহস্যময় জিনিস হামলা করতে শুরু করে দেয় এবং এক এক করে সোলজারদেরকে বন্দি করে ফেলে। কিন্তু একজন সোলজার এই রহস্যময় জিনিসটা দেখে ফেলে। সে লক্ষ্য করে এটা অনেকটা মানুষের মতো, কিন্তু মুখটা মানুষের মতো নয়, বরং কোনো পশুর মতো। অন্যদিকে বাংকারে জ্যাকসন ঠিক একই রকম নকশা খুঁজে পায় যেমনটা সে পৃথিবীতে দেখেছিল, এবং একইভাবে এখানে একাধিক লেখা খুঁজে পায় যেগুলো কিনা ভিন্ন ভাষায় লেখা থাকে। তাই সে মন দিয়ে পড়তে শুরু করে। এদিকে কর্নেল যখন তার সহযোগীদেরকে দেখতে পায় না, তখন সে চারপাশটা ঘুরে দেখতে শুরু করে এবং একটা সময় সেও সেই বাংকারে পৌঁছে যায় যেখানে জ্যাকসন রয়েছে। এখন জ্যাকসন সেই লেখাগুলো পড়ে এই পুরো ঘটনার পেছনের আসল রহস্যটা বুঝতে পেরে যায়। সে কর্নেলকে বোঝায় কিভাবে আজ থেকে কয়েক হাজার বছর আগে একটা গ্রহ ছিল যেখানে এলিয়েনরা বসবাস করত, কিন্তু সময়ের সাথে সাথে সেই এলিয়েনগুলো মরতে শুরু করে। তাই তারা এমন কিছু আবিষ্কার করার চেষ্টা করে যেগুলো তাদেরকে অমর করে দেবে। আর এই কারণেই তারা এক গ্রহ থেকে অন্য গ্রহে যাত্রা করেছিল। এমন ভাবেই তারা পৃথিবীতেও তাদের স্পেসশিপ নিয়ে পৌঁছে যায়। কিন্তু পৃথিবীর মানুষরা তাদের স্পেসশিপ দেখে ভয়ে পালিয়ে যাচ্ছিল। কিন্তু এদের মধ্যে একটি ছেলে ছিল যে কিনা সাহসের সাথে সেই স্পেসশিপের দিকে এগিয়ে আসে এবং সেই এলিয়েনটি সেই ছেলেটিকে বন্দি করে ফেলে এবং তার জীবন বাড়ানোর জন্য এই ছেলেটির দেহে আশ্রয় নিয়ে নেয়। এবং তারপর থেকে এই এলিয়েনটি একটি মানুষরূপী এলিয়েনে পরিণত হয়ে যায়। এমনকি এই অবধি নয়, এরপর সেই এলিয়েনটি পৃথিবীতে নিজেকে রাজা হিসেবে ঘোষণা করে দেয় এবং পৃথিবীর মানুষদের দিয়ে বড় বড় পিরামিড তৈরি করায়। এরপর সে ওই মেশিনটাও তৈরি করায় যার সাহায্যে সে পৃথিবী থেকে তার নিজের গ্রহে চলে যেতে পারবে, এবং সেই মেশিনটির নাম দেয় স্টারগেট। এরপর সে পৃথিবী থেকে অনেক মানুষ এই এলিয়েন গ্রহে নিয়ে যায়। জ্যাকসন আরো বলে এই গ্রহটা অন্য কোনো গ্রহ নয়, বরং আমরা বর্তমানে যেখানে রয়েছি এটাই হলো সেই গ্রহটা, এবং এখানকার প্রত্যেকটা মানুষই পূর্বে পৃথিবীতে বসবাস করত এবং তারা কয়েক হাজার বছর আগে এখানে চলে এসেছিল। তখন ইজিপ্টের ভাষাও ছিল ভিন্ন টাইপের, আর এই কারণে বর্তমানে আমরা তাদের ভাষা বুঝতে পারছি না। কর্নেল এখানে জানতে পারে সেই রা মানে সূর্য দেবতা আর কেউ নয়, স্বয়ং এই এলিয়েনটি যে পৃথিবীতে গিয়ে মানুষের মধ্যে প্রবেশ করেছিল এবং নিজেকে রাজা হিসেবে ঘোষণা করেছিল। এখন এই কথা বলতে বলতে জ্যাকসন সেই 7 চিহ্নের মধ্যে 6টা চিহ্ন খুঁজে পায়। তাই সে 7 নাম্বার চিহ্নটা খুঁজতে শুরু করে দেয়, কিন্তু অনেক চেষ্টা করার পরও সে সেই চিহ্নটা খুঁজে পায় না। এখন এই পুরো গল্প এবং ঘটনা শুনে কর্নেলের মোটেও বিশ্বাস হয় না, বরং তার টেনশন হতে থাকে। তার সেই সহযোগী আর্মি অফিসাররা অনেকক্ষণ ধরে মিসিং। তাই সে জ্যাকসনকে অর্ডার দেয় সে যেন এখনই পিরামিডের কাছে ফিরে যায়। এরপর কথা মতো সেই পিরামিডের দিকে যাত্রা শুরু করে এবং তারা লক্ষ্য করে পিরামিডের উপরে একটা স্পেসশিপ ল্যান্ড করেছে যেটা দেখতে খুবই বড়। তাই তারা প্রত্যেকে খুবই আস্তে আস্তে সেই পিরামিডের দিকে এগিয়ে যায় এবং লুকিয়ে সেখানে প্রবেশ করে। কিন্তু তাদের সন্দেহ সঠিক হয়ে যায়, বেশ কিছু এলিয়েন তাদের উপর অ্যাটাক করতে শুরু করে। এখন কর্নেল সোজা সেই রুমে চলে যায় যেখানে স্টারগেট মেশিনটা রয়েছে এবং সেখানে গিয়ে সে তার নিউক্লিয়ার বোম খুঁজতে শুরু করে যেটা সে তার সাথে করে নিয়ে এসেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে লক্ষ্য করে এই নিউক্লিয়ার বোমটা এখানে নেই। এখন এর মধ্যে সেই পিরামিডের ওপরের অংশটা ফাঁকা হয়ে যায় এবং সেখান থেকে 3 জন এলিয়েন এখানে প্রবেশ করে যাদের মুখটা অনেকটা পশুর মতো এবং শরীরটা ঠিক মানুষের মতো। এখন এই এলিয়েন গুলো জ্যাকসন এবং কর্নেলকে এমন একটা রুমে নিয়ে যায় যেখানে একই রকম দেখতে অনেক এলিয়েন থাকে এবং তাদের মধ্যে একটা এলিয়েন এমন থাকে যে কিনা একটা রাজার চেয়ারে একা বসে থাকে। আর এটাই হলো সেই এলিয়েন যাকে এখানকার প্রত্যেকটা মানুষ তাদের দেবতা মনে করে এবং রাজা মনে করে, যার নাম রা। এখন রা তার মুখের মুখোশটা সরিয়ে ফেলে এবং সেখানে আমরা দেখতে পাই এটা হলো সেই ছেলেটি যাকে আমরা মুভির প্রথমে দেখেছি, অর্থাৎ যে এই স্পেসশিপের আলোতে ভ্যানিশ হয়ে গিয়েছিল। এখন প্রশ্ন হলো 10,000 বছর পর সে কিভাবে জীবিত রয়েছে এবং ঠিক একই রকম রয়েছে। যাই হোক, রার শরীরটা মানুষের হলেও তার ভেতরে বর্তমানে এলিয়েনের আত্মা বসবাস করছে, আর এই কারণেই তার মধ্যে কোনো রকম মায়া দয়া নেই। এবং একইভাবে সে জানতে পেরে গেছে কর্নেল এই গ্রহটা ধ্বংস করার জন্য তার সাথে করে নিউক্লিয়ার বোমা নিয়ে এসছে, তাই সেই বোমটা আগে থেকেই চুরি করে নিয়েছে। এরপর সে তার গার্ডদেরকে অর্ডার দেয় তারা যেন এখনই কর্নেল এবং তার সহযোগীদের কঠোর শাস্তি দেয়। এখন এই কথা মতো এই গার্ডগুলো তাদের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। প্রথম দিকে কর্নেল তার সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু এদের সংখ্যা অনেক বেশি থাকার ফলে কর্নেল এবং জ্যাকসন সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর এই সুযোগে তারা জ্যাকসনের গলা থেকে সেই লকেটটা নিয়ে নেয় এবং একইভাবে কর্নেলকে সেই জায়গায় ফেলে দেয় যেখানে তারা বাকি সোলজারদেরকে বন্দি করে রেখেছে। একইভাবে রা এই গ্রহে বসবাসকারী মানুষগুলোর ওপর অ্যাটাক করতে শুরু করে, কারণ তার মতে
রিলেটিভ তারাও পৃথিবী থেকে এখানে এসেছে এবং তারাও তার ক্ষতি চায়। এখন এই অ্যাটাকে প্রচুর মানুষ মরে যায় এবং এই গ্রামের প্রধান মনে করে তাদের দেবতা হয়তো তাদের উপর রাগ করেছে। অন্যদিকে জ্যাকসনের যখন জ্ঞান ফেরে সে লক্ষ্য করে সে একটি বাক্সের মধ্যে শুয়ে আছে। আসলে এই বাক্সটা কোনো সাধারণ বাক্স নয়, বরং এই বাক্সের মধ্যে যেই মানুষকে রাখা হয় তার শরীরের প্রতিটা কোষ পুনরায় নতুন করে জন্ম নেয়। আর এটাই সবচেয়ে বড় কারণ সূর্য দেবতা রা আজও 1000 বছর ধরে জীবিত রয়েছে। এখন জ্যাকসন আরো একবার রার কাছে যায় এবং রা তাকে জানায় যেহেতু কর্নেল এখানে নিউক্লিয়ার বোম নিয়ে এসছে তাই সে বোমটি তারা পুনরায় স্টারগেট মেশিনের সাহায্যে পৃথিবীতে পাঠিয়ে দেবে। এমনকি তারা সেই বোমার মধ্যে কিছু ম্যাটেরিয়াল মিশিয়ে দেবে যার ফলে সেই বোমার শক্তি অনেক গুণ বেড়ে যাবে এবং পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এমনকি রা জ্যাকসনকে ধমকি দেয়। সে বলে এই সব কিছু করার আগে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে এই মানুষগুলোর ভগবান স্বয়ং আমি, আর এটা প্রমাণ করার জন্য তোমার সবার প্রথমে আমার কথা মেনে কাজ করতে হবে, আর এমনটা যদি তুমি না করো তবে আমি তোমায় মেরে ফেলবো। অন্যদিকে প্রধানের সেই মেয়েটি গ্রামবাসীদের সব সত্যিটা জানিয়ে দেয় যে রা তাদের ভগবান নয় এবং তাদের সম্পূর্ণ বোকা বানানো হচ্ছে, কারণ এই সবকিছুই সে জ্যাকসনের কাছ থেকে জানতে পেরেছে। পরের দিন সকালে রা সবার প্রথমে এই গ্রামবাসীদেরকে একটা জায়গায় জড়ো করে এবং তারপর জ্যাকসনকে অর্ডার দেয় সে যেন তার সহযোগী কর্নেল এবং তার সোলজারদেরকে মার্ডার করে ফেলে। আর এমনটা করে সে প্রমাণ করতে চায় সে হলো তাদের একমাত্র ভগবান। এখন এর মধ্যে জ্যাকসন লক্ষ্য করে দূরে বসে থাকা একটা ছেলে তার দিকে কিছু একটা সংকেত দিচ্ছে। সে ভালোভাবে সেটা লক্ষ্য করে এবং বুঝতে পারে এই গ্রামবাসীরা সব সত্যি জেনে গেছে এবং সেই ছেলেটির হাতে একটি বন্দুক রয়েছে, অর্থাৎ সে রার বিরুদ্ধে লড়াই করতে চায়। তাই সে সঙ্গে সঙ্গে নিজের হাতের অস্ত্রটা কর্নেলের দিক থেকে সরিয়ে নেয় এবং সোজা রার দিকে ফায়ার করে দেয় এবং একইভাবে এই গ্রামবাসীরাও তাদের বন্দুক দিয়ে গুলি চালাতে শুরু করে। এই সুযোগে গ্রামবাসী সহ জ্যাকসন এবং কর্নেল এখান থেকে পালিয়ে যায়। রাত হলে তারা একটি গুহার মধ্যে আশ্রয় নেয় এবং এখানকার জ্যাকসন কর্নেলকে বোঝায় কিভাবে তার নিউক্লিয়ার প্ল্যান্টটি এখানে বিপদ সৃষ্টি করেছে। সে জানায় যে রা সেই বোম পৃথিবীতে পাঠিয়ে পৃথিবীকে ধ্বংস করতে চায়। এখন যেহেতু এই সবকিছুই কর্নেলের কারণে হয়েছে তাই সে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে করেই হোক তাদের এই ধ্বংসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করবে। এখন এই কথাবার্তার মধ্যে জ্যাকসন আরো একটা জিনিস জানতে পারে, আর সেটা হলো এই গ্রামবাসীরা তাকে সেই মেয়েটির স্বামী মনে করতে শুরু করে যাকে এই গ্রামের প্রধান তার কাছে পাঠিয়েছিল। এমনকি এই অবধি নয়, মেয়েটিও তাকে তার স্বামী মনে করতে শুরু করে দিয়েছে। আসলে জ্যাকসন এই মেয়েটিকে পছন্দ করে তাই সেই সম্পর্কটা মেনে নেয়। এখন এই আনন্দে এই মেয়েটির ভাই পাথরের গায়ে একটা সিম্বল তৈরি করে ফেলে যেটা দেখতে অনেকটা একটা পিরামিডের মতো, আর তার উপরে 3টা চাঁদ রয়েছে। আর এটা দেখে জ্যাকসনের মুখে হাসি চলে আসে। সে বুঝতে পারে এটাই হলো সেই সপ্তম চিহ্ন যার সাহায্যে তারা স্টারগেট মেশিনটা চালু করতে পারবে। এখন জ্যাকসন বুঝতে পারে তারা খুব সহজেই পৃথিবীতে ফিরতে পারবে, কিন্তু সে এত সহজে ফিরতে চায় না, কারণ তার আগে সেই গ্রামবাসী সাধারণ মানুষদেরকে রার মতো নিষ্ঠুর এবং ভয়ানক রাজার হাত থেকে মুক্তি দিতে চায়। অন্যদিকে এই গ্রামের খনিতে রার একজন সহযোগী সেই ম্যাটেরিয়াল সংগ্রহ করতে আসে যেটা তারা নিউক্লিয়ার বোমের সাথে মেশাবে, কিন্তু এখানে আগেই কর্নেল উপস্থিত থাকে তাই সে তার বন্দুক দিয়ে তাকে মেরে ফেলে। এখন এই দৃশ্য দেখে এই গ্রামের প্রধান মনে করতে শুরু করে যে তারা তাদের ঈশ্বরের বিরুদ্ধে একটা খারাপ কাজ করে ফেলেছে, তাই তারা ক্ষমা চাইতে শুরু করে দেয়। কিন্তু এখানে জ্যাকসন চলে আসে এবং সে তাদেরকে দেখায় কিভাবে এই মৃত মানুষটি ঠিক তাদের মতনই একজন মানুষ এতদিন ধরে তাদেরকে বোকা বানিয়েছে। এখন এইসব দেখে জ্যাকসন, কর্নেল এবং বেশ কিছু গ্রামবাসী সেই ধাতু দিয়ে পিরামিডের মধ্যে প্রবেশ করে এবং এমনটা করার সময় তারা তাদের মুখটা ঢেকে নেয় যাতে সেখানকার গার্ডরা তাদেরকে চিনতে না পারে। কিন্তু এক সময় তারা ধরা পড়ে যায়, যার ফলে কর্নেল তার বন্দুকটা বের করে ফেলে এবং সামনে থাকা এলিয়েনগুলোকে এক এক করে মার্ডার করে ফেলে। অন্যদিকে এই খবর যখন রার কাছে পৌঁছায় তখন সে খুব রেগে যায় এবং আবারও একবার এই গ্রামবাসীর ওপর অ্যাটাক করতে শুরু করে দেয়। একইভাবে তার ভয় হতে শুরু করে যে এই গ্রামবাসীরা সত্যি সত্যি তাদেরকে মেরে না ফেলে, তাই সে সঙ্গে সঙ্গে তাদের গার্ডদেরকে অর্ডার দেয় তারা যেন এখনই সেই নিউক্লিয়ার বোমটা পৃথিবীতে পাঠিয়ে দেয়। এদিকে কর্নেল এই পরিস্থিতি বুঝতে পেরে সেই নিউক্লিয়ার বোমটা অ্যাক্টিভ করে দেয় এবং জ্যাকসনকে অর্ডার দেয় সে যেন স্টারগেট মেশিনের সাহায্যে পুনরায় পৃথিবীতে ফিরে যায় এবং সেখানে থাকা স্টারগেট মেশিনটা নষ্ট করে দেয় যাতে কেউ পৃথিবীতে কোনো রকম বোম পাঠাতে না পারে, এবং একইভাবে সে এখানে থাকবে এবং রাকে ধ্বংস করবে। কিন্তু এসব বলতে বলতেই রার একজন গার্ড এখানে চলে আসে এবং সেই মেয়েটিকে মার্ডার করে ফেলে যে কিনা বর্তমানে জ্যাকসনের স্ত্রী। এখন এটা দেখে জ্যাকসনের মন খারাপ হয়ে যায় এবং একইভাবে তার রাগ হয়, কিন্তু একই সময় পাশে একটা আলো ভেসে ওঠে। জ্যাকসন বুঝতে পারে এই আলোটা এমন একটা টেকনোলজি যার সাহায্যে রার গার্ডরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারে। আর এইবার এই আলোর সাহায্যে রার একজন গার্ড এখানকার নিউক্লিয়ার বোম নিতে আসছে, তাই সে সঙ্গে সঙ্গে সেই আলো নিচে দাঁড়িয়ে পড়ে
এবং পর মুহূর্তে সে পুনরায় সেই হল ঘরের মধ্যে পৌঁছে যায়, যেখানে সেই বাক্সটা রয়েছে, যার মধ্যে করে যে কোনো মানুষের কোষ পুনরায় নতুন করে জন্ম দেওয়া হয়। জ্যাকসন সবার প্রথমে সেই বাক্সের মধ্যে মেয়েটিকে ঢুকিয়ে নেয় এবং তারপর সেটা অন করে দেয়, আর এমনটা করার ফলে মেয়েটি পুনরায় জীবিত হয়ে যায়। এখন জ্যাকসন মেয়েটিকে কোলে নিয়ে পুনরায় ফিরে যাবার চেষ্টা করে, কিন্তু এবার রা তাদেরকে দেখে ফেলে, তাই সে জ্যাকসনের মাথাটা চেপে ধরে, আর এমনটা করাতে জ্যাকসনের শরীরে ইলেকট্রিক শক লাগতে শুরু হয়ে যায়। অন্যদিকে কর্নেল সেই গার্ডের সাথে লড়াই করতে থাকে, যে কিনা বোমটা নেওয়ার জন্য এখানে এসেছিল, এবং একটা সময় সেই গার্ডের কাছে থাকা এই রিমোটের বোতাম প্রেস করে এবং সেই আলো পুনরায় তৈরি হয়ে যায়, যার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। আর ভাগ্যক্রমে বিপরীত পাশে থাকা জ্যাকসনের কাছেও এই আলো তৈরি হয়ে যায়। জ্যাকসন বুঝতে পারে এর সাহায্যে সে পুনরায় ফিরতে পারবে, তাই সে রার গলায় ঝোলানো সেই লকেটটা, যেটা একটা সময় তার কাছেই ছিল, সেটা সে কেড়ে নেয় এবং পুনরায় সেই রুমে চলে আসে যেখানে বোমটা রয়েছে, এবং লক্ষ্য করে সেই সেট করা বোমটা মাত্র 1 মিনিট এবং কয়েক সেকেন্ডের মধ্যেই ব্লাস্ট হয়ে যাবে, কিন্তু তাদেরকে এখনো অনেক কাজ করতে হবে। তাই সে পুনরায় সেটাকে বন্ধ করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়ে যায়, কারণ এই বোমটা আর বন্ধ হবে না। অন্যদিকে গ্রামের প্রধান প্রত্যেকটা গ্রামবাসীকে নিয়ে এই রার সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দেয় এবং কয়েক হাজার গ্রামবাসী এই সৈন্যদের সাথে ফাইট করতে শুরু করে। যদিও এতে অনেক গ্রামবাসী মারা যায়, কিন্তু সংখ্যা বেশি হওয়ার কারণে তারা এই গার্ডগুলোকে খুব সহজেই মেরে ফেলে। অন্যদিকে রা বুঝতে পারে এবার তাকে কিছু করতেই হবে, তাই সে তার স্পেসশিপ নিয়ে সেই বোমটাকে নেওয়ার জন্য পিরামিডের কাছে চলে আসে, কিন্তু সেটা জানে না যে বোমটা ব্লাস্ট হতে মাত্র কয়েক সেকেন্ড বাকি রয়েছে। তাই সে যখন বোমটা তার কাছে নিয়ে নেয়, ঠিক তখনই সেটা ব্লাস্ট হয়ে যায় এবং রা, যে কিনা এতদিন ধরে এই মানুষগুলোর ওপর তার অত্যাচার চালিয়েছে, সে এক মুহূর্তের মধ্যেই মারা যায়। আর এই সব কিছু দেখে এই গ্রামবাসী খুশিতে লাফিয়ে ওঠে, কারণ এত বছর পর তারা আজ স্বাধীন হতে পেরেছে। তাই এই খুশিতে তারা আরো একবার জ্যাকসন এবং কর্নেলকে সম্মান জানায়। এরপর এরা সেই 7টা সিম্বল ব্যবহার করে আবারও স্টারগেট অন করে ফেলে এবং পৃথিবীতে চলে যায়। আর এই মুভিটা এবং এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন এক গল্পের সাথে।